morning, even as we were getting into a huddle to war game the events of the previous night, a routine exercise, I received a message on hotline from my counterpart in Pakistan. जो एक्शन रहा वो आतंकवाद के खिलाफ रहा। तो आतंकवाद में अजहर मसूद की तरफ से एक बयान जारी किया गया था जिसमें उन्होंने कहा कि हम इसका बदला लेंगे और जाज जाज रुलाएंगे। तो क्या अगला दर्शक আজকের যে ব্রেকিং খবর, সেই ব্রেকিং খবরের প্রথম খবরটি হলো অবশেষে প্রেস কনফারেন্সের মাধ্যমে ভারত সরকার তার পরাজয় মেনে নিল। বিগত কয়েকদিন আমরা দেখলাম ভারতের হাজার হাজার গণমাধ্যম কেবল টেলিভিশন পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতকে, পাকিস্তানকে পরাজিত করে ফেলেছে। আপনারা যারা বাংলাদেশের বসে বা পৃথিবীর যে প্রান্তে বসে ভারতের গণমাধ্যমগুলো দেখছিলেন, শুনছিলেন, আপনারা কম বেশি প্রত্যেকেই সাক্ষী রয়েছেন যে তারা কি পরিমাণ মিথ্যাচার করেছে। মানে তাদের মিথ্যাচার দেখে গোয়েবলস লজ্জা পেয়েছে, তাদের মিথ্যাচার দেখে আমার মনে হয় শেখ হাসিনা লজ্জা পেয়েছে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন, ভাই ভারতে এত অ্যাটাক হয়েছে, শেখ হাসিনা কেমন আছে? তার কোনো ফোন নাম্বার আমার কাছে নেই, থাকলে ফোন করে জানতে পারতাম যে তিনি কেমন আছেন। আশা করি তিনি ভালো আছেন, তিনি ভালো থাকেন, দোয়া করি তার জন্য। তার দলটি তো বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে, দেখি পরবর্তী তিনি কি সিদ্ধান্ত নেন, কিভাবে কি করেন। কারো প্রতি আমার অশ্রদ্ধা নেই, যদি অন্যায় করে থাকেন তার বিচার হবে, এই অধিকার আমাদের সবারই আছে বলার এবং বিচার চাওয়ার। কিন্তু যতটুকু জানি তিনি ভালো আছেন, তার কাছের লোকেরা এরকমই তথ্য দিয়েছে। দর্শক, আজকের প্রধান যে খবরগুলো আমি একটা একটা করে আপনাদের দিচ্ছি। প্রথম খবরটি হলো, দুই দেশই প্রেস কনফারেন্স করেছে, আধা ঘন্টা ডিফারেন্স। প্রথমে ভারত প্রেস কনফারেন্স করেছে, এরপর পাকিস্তান প্রেস কনফারেন্স করেছে, এবং দুই দেশেরই সেনাবাহিনীর হাই অফিসিয়ালরা এই প্রেস কনফারেন্সে ছিলেন। ভারত প্রতিদিন যে প্রেস কনফারেন্স করতো সেখানে আমরা কি দেখতাম যে বিক্রম মিশ্রি, যিনি ভারতের ফরেন সেক্রেটারি, আমাদের বাংলাদেশে এসেছিলেন, তো তিনি মোটামুটি কথা বলতেন। কালকে ভারত যখন প্রেস কনফারেন্স করেছে তখন দেখলাম যে তিন বাহিনীর তিনজন হাই অফিসিয়াল উপস্থিত ছিলেন, বিক্রম মিশ্রি উপস্থিত ছিলেন। পাকিস্তানের ক্ষেত্রেও আমরা দেখলাম যে আইএসপিআর চিফ সঙ্গে নেভাল, এয়ারফোর্স, এয়ার ভাইস মার্শাল তারা উপস্থিত ছিলেন। ভারতের প্রেস কনফারেন্সের যে আলোচনা, সংক্ষিপ্ত কিছুটা বলছি, পাকিস্তানেরটা বলছি। ভারতের বিক্রম মিশ্রিকে নিয়ে ব্যাপক ট্রল চলছে এখন ভারতে। তিনি যখন প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন, তাকে যখন প্রশ্ন করা হলো যে এই অপারেশন সিন্ধু আপনাদেরকে কি দিয়েছে বা আপনারা কি পেয়েছেন, তিনি বলেছেন যে আমরা আমাদের শত্রু টার্গেট ধ্বংস করতে পেরেছি, শতাধিক সন্ত্রাসীদের হত্যা করতে পেরেছি। তখন তাকে পাল্টা প্রশ্ন করা হলো যে সন্ত্রাসীদের কথা বলছে তারা কারা, তাদের দু একজনের বিগ ফিশ, দু একজনের নাম বলেন। বিক্রম মিশ্রি তাদের নাম বলতে পারেনি, কারণ তারা আসলে কোনো সন্ত্রাসীকে মারতে পারেনি, তারা নিরীহ পাকিস্তানিদেরকে হত্যা করেছে। বিক্রম মিশ্রিকে একটা পর্যায়ে এমন প্রশ্ন করা হলো যে তিনি আর উত্তর দিতে পারছিলেন না। তাকে বলা হচ্ছিল পাকিস্তান যে ক্লেম করেছে তারা ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, রাফায়েল ভূপাতিত করেছে, এই ব্যাপারে আপনি কি জানেন? তিনি বললেন যুদ্ধের অংশ ক্ষয়ক্ষতি, অর্থাৎ ক্ষয়ক্ষতি যুদ্ধে থাকবেই, এবং আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো পুরোপুরি হিসেব করে আমরা বের করতে পারিনি। তবে তার বক্তব্যে এটা বোঝা গেছে তিনি পাকিস্তানের গণমাধ্যম বা আন্তর্জাতিক গণমাধ্যম যে ক্লেম করেছে পাকিস্তানের 5 থেকে 6টি যুদ্ধ বিমান ভূপাতিতের, এটি স্বীকার করে নিয়েছে ভারত। একটা পর্যায়ে বিক্রম মিশ্রিকে সাংবাদিকরা প্রশ্নের জালে জর্জরিত শুধু করেননি, রীতিমতো অপমান করেছেন। তাকে বলা হয়েছে এতদিন ধরে আপনারা গণমাধ্যমের প্রেস কনফারেন্সে এসে যে কথাগুলো বলেছিলেন, পাকিস্তানের এটা শেষ করেছি, ওটা শেষ করেছি, 9টি স্থানে হামলা করে এটা করেছি সেটা করেছি, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম দেখিয়েছে আপনারা নিরীহ কিছু মানুষের বাড়িঘর ভাঙা ছাড়া, ধ্বংস করা ছাড়া, প্রাণ নেওয়া ছাড়া বড় কোনো অর্জন করতে পারেননি।
আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে আপনারা লস্করে তৈয়বা বা কোনো সন্ত্রাসী বা পাকিস্তানের কোনো সেনা ঘাঁটিকে উড়িয়ে দিতে পেরেছেন? তখন তিনি বললেন, আমরা নূর খান বেইজে অ্যাটাক করেছি। তখন সাংবাদিকের প্রশ্ন করলো, নূর খান বেইজে যে মিসাইল অ্যাটাক করেছেন সেটা তো ইন্টারসেপ্ট হয়ে গেছে। নূর খান বেইজ একেবারে পুরোপুরি রেডি আছে, এখানে কোনো ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়নি। আন্তর্জাতিক গণমাধ্যম হোক সেটা আল জাজিরা সহ অন্যান্য গণমাধ্যম। তখন বিক্রম মিস্ত্রি চুপ হয়ে গেলেন। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, বিক্রম মিস্ত্রি যখন বাংলাদেশে আসে লুকিয়ে, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দেখা করেন, তাকে পায়ে ধোয়া পানি খান। বিএনপি নেতারা দেখলাম তার সাথে দেখা করার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর এই বিক্রম মিস্ত্রিকে এবার দেখলাম ল্যাংটে করে ফেলছে তার দেশের গণমাধ্যম, এবং তাকে মোটেও পৌঁছে না পাকিস্তানের মতো দেশ। একটা বিষয় কি, আপনি ছোট হন আর বড় হন, যদি আপনার মেরুদণ্ড থাকে, যদি আপনার মাথার উপরে একটা কি বলবো মানে আপনার স্ট্রং কোনো শক্তির জায়গা থাকে, আদর্শিক জায়গা থাকে, আপনি যদি নত না হবার প্রত্যয় নিয়ে চলে, আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। বাংলাদেশে 18 থেকে 20 কোটি মানুষ, পাকিস্তানে 25 কোটি মানুষ। আয়তনে বাংলাদেশের চেয়ে বড় পাকিস্তান, কিন্তু পাকিস্তানের চেয়ে বহুগুণ বড় ভারত। যে ভারতের 14.5 লক্ষ সেনা রয়েছে, যে ভারত বিশ্বের 4 নম্বর সামরিক র্যাঙ্কিং এ, অথচ 12 নম্বর র্যাঙ্কিং এ থাকা পাকিস্তান সেই ভারতকে মাত্র কয়েক ঘন্টায় পরাজিত করে ফেলেছে। এর প্রধান কারণ কি জানেন? পাকিস্তান একটা বিষয় বিশ্বাস করে যে আমরাই বিজয়ী হব, আমরা বিজয়ী হব, আমাদের সেই শক্তি আছে, এবং আল্লাহর উপর ভরসা করে তারা তাদের দেশপ্রেমের সর্বোচ্চ চেতনা, আমাদের দেশে যে চেতনা, সেই চেতনা, দেশপ্রেমের সর্বোচ্চ চেতনা তারা প্রদর্শন করে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখেন, প্রেস কনফারেন্সের বক্তব্যে, মানে পাকিস্তান যখন প্রেস কনফারেন্স করলো তখন তারা বললো যে আমরা 6টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছি, এবং বলা হচ্ছে শিরোনামে পাকিস্তান 6 ভারত 0। আবার বলছি পাকিস্তান 6 ভারত 0। তো পাকিস্তান ভারতের ভেতরে ঢুকে তারা অ্যাটাক করে এসছে, গুজরাটে ঢুকে গেছে নরেন্দ্র মোদীর বাড়ির উপরে, সেখানে বোম্বিং করে তাদের অস্ত্রাগার ধ্বংস করে দিয়ে এসছে, মিসাইল কারখানা ধ্বংস করে দিয়ে এসছে। রাজস্থানে অ্যাটাক করে এসছে, পাঠানকোটের ভেতরে ঢুকে অ্যাটাক করেছে, তাদের ব্রাহ্মস মিসাইল স্টোরেজ ধ্বংস করে দিয়ে এসছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপনারা দেখছেন কিভাবে পাকিস্তানের ফাইটাররা ওদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম, ওদের মিসাইল ভেদ করে অজস্র মিসাইল আসছে, দেখছেন বৃষ্টির মতো, এখান থেকে সেখান থেকে, নিচ থেকে, সার্ফেস টু সার্ফেস, বিভিন্ন পজিশন থেকে মিসাইল আসছে। সেই মিসাইলের মধ্যে পাকিস্তানের পাইলটরা তাদের J-10 কিংবা তাদের J-7 থান্ডার এগুলো নিয়ে কিভাবে সেই মিসাইলের ভেতরে, বৃষ্টির মতো মিসাইলের ভেতর থেকে সেই যুদ্ধ বিমান নিয়ে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে, আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলো, পাকিস্তানের পাইলটরা কিভাবে জীবন বাজি রেখে শত্রুর একদম ঘরে ঢুকে গিয়ে শত্রুর মাথার উপরে বসে শত্রুকে ধ্বংস করে দিয়ে এসছে, আপনারা দেখেছেন। পাকিস্তানের পাইলটদেরকে আসলে এই জন্য নোবেল দেওয়া উচিত। আমি জানি না এই কাজে নোবেল দেয় কিনা। এইরকম দৃশ্য ইউক্রেন রাশিয়াতে হয়নি, এরকম দৃশ্য ইসরায়েলে হয়নি, এমন দৃশ্য স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্রের পাইলটরা দেখাতে পারেনি। রয়টার্স বলছে বা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে পৃথিবীতে দুটো নতুন চমক পাকিস্তান দেখিয়েছে। একটি রাশিয়ার S-400 কে ধ্বংস করে, যে S-400 মানুষ প্রচুর মূল্যবান একটা জিনিস, অনেক টাকা দিয়ে কিনতে হয়। কেন কিনে? নিজের ভূমিকে নিরাপদ রাখার জন্য, শত্রুর মিসাইলকে ইন্টারসেপ্টের জন্য। অথচ পাকিস্তান সেই ইন্টারসেপ্ট মেশিন যেটাকে বলি, ব্যাটারি যেটাকে বলি, S-400, ওইটাকে উড়িয়ে দিয়ে এসছে। এটি কিন্তু ভারতের অনেক ভেতরে ছিল। তাহলে বোঝেন সেখানে ঢুকতে হয়েছে পাকিস্তানের পাইলটদের, সেখানে ঢুকে S-400 কে খতম করে এসছে। আবার দেখেন ব্রাহ্মস মিসাইল স্টোরেজ, সেটাও ভারতের অনেক ভেতরে, সেখানে গিয়ে টার্গেটে, কোনো মিস নেই, একদম টার্গেটে কাঙ্ক্ষিত জায়গায় অ্যাটাক করে দিয়ে এসছে। আপনারা কম বেশি সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে পাকিস্তান পাইলটরা ভারতের মধ্যে দিয়ে গিয়ে ভারতের 26টি স্থানে, সর্বশেষ তথ্য মধ্যে 26টি স্থানে তারা সামরিক অ্যাটাক চালিয়ে ধ্বংস করে দিয়ে এসছে। কিন্তু পক্ষান্তরে ভারত কি করেছে? কিছু নিরীহ মানুষের প্রাণ নিচে আর গণমাধ্যম দিয়ে শুধু মিথ্যাচার করেছে।
ভারতের গণমাধ্যমগুলো প্রশ্ন করেছে ভারতের অন্যান্য হাই অফিসিয়াল যারা সেনাবাহিনীর, এয়ারফোর্স, নেভাল প্রধানদের, এই যুদ্ধে আমরা কি পেয়েছি। তারা বলেছে এই যুদ্ধ আমাদের শত্রুর বিরুদ্ধে চ্যালেঞ্জ নিতে শিখিয়েছে, এই যুদ্ধ সন্ত্রাসীদের আখড়ায় আক্রমণ করার শক্তি জুগিয়েছে। তাকে পাল্টা প্রশ্ন করা হলো, শত্রুকে দমন করতে পেরেছেন নাকি শত্রু দ্বারা আক্রান্ত হয়েছেন? উল্টো আমতা আমতা করেছে, কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। পক্ষান্তরে পাকিস্তানের আইএসপিআর প্রধান বা তিন বাহিনীর পক্ষ থেকে এসছেন হাই অফিসিয়াল, তাদের বক্তব্য যে আমরা 6টি যুদ্ধ বিমান খতম করেছি, অর্থাৎ প্রথমে 5টি, এর মধ্যে পরে 6টি। এর মধ্যে বলা হচ্ছে 3টি রাফায়েল, একটি MiG-20 আর একটি Su-30। কিন্তু লাস্ট যে যুদ্ধ বিমানটিকে খতম করা হয়েছে আল জাজিরা বলছে সেটিও রাফায়েল, কিন্তু সেই ব্যাপারে এখনো স্পষ্ট আইএসপিআর কিছু বলেনি, কৌশল অবলম্বন করছেন। যে আমরা কয়েকদিন ধরে বললাম যে আরো একটি বা 2টি রাফায়েল খতম হয়েছে, সেই বিষয়ে তিনি বলেছেন যে আরো হয়েছে, কিন্তু সংখ্যাটা বলেছেন, কিন্তু সেটা রাফায়েল না অন্য কিছু সেটা বলেননি। কারণ কৌশলগত কারণে ভারতকে মাঠে নামাতে চাইছে পাকিস্তান, যে ভারত কি বলে দেখি আমরা, ভারত মিথ্যা বললে তারা সত্যটা প্রকাশ করে দেবে। এবং সেখানে পিকচারাইজেশন করে দেখিয়েছে তারা, পাকিস্তান কিভাবে শত্রুকে মোকাবেলা করেছে, কিভাবে তাদের এই বিজয় অর্জন করেছে, কোন সিস্টেমে তারা প্রমাণ দিয়ে দিয়ে গণমাধ্যমে কথা বলেছে, কিন্তু ভারত কোনো প্রমাণ হাজির করতে পারেনি। তো এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট হয়েছে, নরেন্দ্র মোদীর দেশ পরাজয় মেনে নিয়েছে। নরেন্দ্র মোদী এখন বিরোধী দল কংগ্রেসের ব্যাপক চাপে রয়েছে। কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী বলেছেন দ্রুত স্পেশাল পার্লামেন্ট ডাকতে, এই যুদ্ধে আমাদের কি প্রাপ্তি, আমরা কি হারিয়েছি, কত সেনা হারিয়েছি, কত ক্ষয়ক্ষতি হয়েছে, কি অ্যাচিভ করেছি, সব আমাদের বলতে হবে। নরেন্দ্র মোদী এখন মুখ লুকাচ্ছেন, যিনি কদিন আগে বলেছেন যে আমরা পাকিস্তানকে উড়িয়ে দিব, গড়িয়ে দিব, মুছিয়ে দেব। আজ পাকিস্তান অল্প সময়ের ব্যবধানে যে ধাক্কা দিল, তারা হতাশ হয়ে গেছে। যে ভারত দুদিন আগেও তাদের গণমাধ্যম দিয়ে পাকিস্তানকে শেষ করে ফেলেছিল, একদম মুছিয়ে ফেলেছিল, পাকিস্তান বলে কোনো রাষ্ট্রই নেই। যে ময়ূখ রঞ্জন হকার, বদমাস, কি বলবো, মিথ্যাবাদীর ঢেকিশালা বলছিল যে পাকিস্তানকে 5 টুকরো করে দেব, পাকিস্তানকে আর মাত্র কয়েক ঘন্টায় 5 টুকরো করে দেব, সেই পাকিস্তান ভারতকে টুকরো টুকরো করে ফেলছে। তাদের 26টি সেনা গুরুত্বপূর্ণ স্থাপনাকে উড়িয়ে দিয়েছে। এটা ভারতের জন্য বিশাল ক্ষতি। এই দুই দেশের যত যুদ্ধ হয়েছে, মাত্র অল্প সময়ের ব্যবধানে পাকিস্তান ভারতকে যে ক্ষতি করেছে, ভারত এটা পোষাতে পারবে না শিগগিরই। এবং নরেন্দ্র মোদী যে আশায় তিনি যুদ্ধটা শুরু করিয়েছিলেন, সেখানে তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাকে একজন কমেন্ট করেছেন, মাসুম ভাই আপনার পাকিস্তানি বন্ধুকে জানাবেন বাংলাদেশিদের প্রায় 85% পাকিস্তানিদের সমর্থক এই যুদ্ধে পাকিস্তানের জেতাতে আমরা অত্যন্ত খুশি, মেসেজটি যেন পাকিস্তানিরা জানতে পারে। ভাই এই মেসেজটা দিয়ে ভালো করেছেন, কিন্তু পাকিস্তানিরা জানে 85 না 90% ওদেরকে ভালোবাসে। এবং আমার সাথে যাদের কথা হয়, আমার তো একাধিক সাংবাদিক বন্ধু আছে এবং সেনাবাহিনীর মধ্যে অনেক বন্ধুরা আছেন যারা আমার চ্যানেল ফলো করেন, তারা যোগাযোগ করেন। ভারতেও আছে, ভারতে আমার প্রচুর বন্ধু আছে সাংবাদিক বলি, ওরা জানে। এবং মজার ব্যাপার কি জানেন, ওরা PCL যে ম্যাচটি পাকিস্তানে হয়নি, সেটি চলে গেছে আরব আমিরাতে। তো পাকিস্তানের অনেকেই দাবি করছে এই ম্যাচটি যেন বাংলাদেশে হয়, আরব আমিরাত নয়, বাংলাদেশে যেন হয়। তো বলা হয়েছে বাংলাদেশে যখন প্রচন্ড গরম, বলছে সমস্যা নেই, বাংলাদেশে খেলতে চাই, কারণ বাংলাদেশে আমরা খেললে মাঠ ভর্তি দর্শক থাকবে এবং তারা পাকিস্তানকে মানে উদ্দীপনা বা উজ্জীবিত করে রাখবে, তাদেরকে উৎসাহিত করে রাখবে। পাকিস্তানিরা প্রত্যেকটা মানুষ জানে যে বাংলাদেশিরা তাদেরকে প্রচুর ভালোবাসে, প্রচুর জানে। আর দাদাদের দেশ ভালো করে জানে যে আমরা তাদেরকেও অনেক ভালোবাসি। বুঝতে পারছেন দর্শক? তারপরে যে বিষয়টি আসছে, যে 6টি যুদ্ধ বিমানের বিষয়টি স্বীকার করে নিয়েছে এবার ভারত নিজেই। এতদিন ধরে যেসব টাকাটা ভাইয়েরা কমেন্ট করতেন, মিথ্যা বলছি, কোনো তথ্য নাই, প্রমাণ নাই, আপনি মিথ্যা বলছেন, মিথ্যা গুজব ছড়াচ্ছেন, তাদেরকে বলবো ভারতের টেলিভিশনগুলো দেখেন, তাদেরকে বলবো ভারতের প্রেস কনফারেন্স দেখেন, তারা স্বীকার করে নিয়েছে। যখন প্রশ্ন করা হয়েছে ভারতের প্রেস ব্রিফারকে যে পাকিস্তান ক্লেম করেছে আমাদের 6টি যুদ্ধ বিমান গেছে, প্রথম 5টি, পরবর্তী 6টি, তখন তিনি বলেছেন এটা যুদ্ধের অংশ, যুদ্ধে এই ক্ষয়ক্ষতিগুলো হবে, এটা মেনে নিতে হবে। তার মানে
ভারত মেনে নিয়েছে তারা 6টি যুদ্ধ বিমান হারিয়েছে এবং প্রায় শতাধিক ড্রোন হারিয়েছে। প্রথমে 25টি, তারপর 34টি, তারপর 70টি, তারপর 85টি, এখন খবর পাচ্ছি শতাধিক ড্রোন, ইসরায়েলি ড্রোন পাকিস্তান খতম করেছে ভারতের। তো সবকিছু মিলে এই লড়াইতে ভারত নিজেদের পরাজয়টি স্বীকার করে নিয়েছে এবং মেনে নিয়েছে। এদিকে পাকিস্তানের জনগণ পৃথিবীর যেই প্রান্তে আছে, সেটা আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, যে কোনো জায়গায় বলেন, পাকিস্তান সহ সব জায়গায় উৎসব চলছে। তারা উৎসব করছে, তারা ঢাকঢোল নিয়ে রাস্তায় নেমে গেছে, তারা বিভিন্ন জায়গায় শুকরিয়া নামাজ আদায় করছে, তারা তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজপথ গরম করছে। ইসলামাবাদ, লাহোর, সিন্ধু, করাচি, পেশোয়ার সব জায়গায় পাকিস্তানিরা নেমে এসছে। সেনা জওয়ানরা যুদ্ধ শেষে সীমান্ত থেকে যখন এগিয়ে আসছিল শহরের দিকে, তখন মানুষ তাদের ফুল দিয়ে বরণ করেছে। এই দৃশ্য অন্যরকম। আর অন্যদিকে ভারতের সেনারা লুকিয়ে যাচ্ছে, তারা তাদের ক্যাম্পে ফিরে যাচ্ছে লুকিয়ে, মুখ লুকিয়ে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখলাম, যে ভারতের বহু সেনা মুখ ঢেকে ঢেকে চলে যাচ্ছে, অথচ দুদিন আগে গণমাধ্যম দিয়ে, টেলিভিশন দিয়ে ময়ূখ রঞ্জনদের মতো লোকেরা পুরো পাকিস্তান দখল করে ফেলেছে, লাহোর দখল করে ফেলেছে, ইসলামাবাদ দখল করে ফেলেছে। আসিম মনি, সেনাপ্রধান আসিম মনি গ্রেফতার। ওরে বাপরে বাপ, যে চিল্লাচিল্লি ওদের দেখলাম কয়দিন, মানে মাথা নষ্ট হয়ে গেছে। আর আমাকে তখন অনেকেই বলতেন, ভাই ভারতের গণমাধ্যম কি খবর দিচ্ছে ভাই, ঘুমোতে পারছি না, টেনশন। আমি বললাম যে ঘুমান, টেনশন ফ্রি হয়ে ঘুমান, একটু পরে বা সকালবেলা আমার ভিডিও দেখবেন, টেনশন দূর হয়ে যাবে। শেষ পর্যন্ত কি মাসুম ভাই মিথ্যা বললো না সত্য বললো? এখন যারা কমেন্ট করবেন, আমাদের আকাটা ভাইদের বলবো একটু কমেন্ট করেন ভাই, দেখি আপনাদের কমেন্টগুলো দেখতে চাই, আপনাদের মুখগুলো একটু দেখতে চাই, যে আমি সত্য না মিথ্যা বলেছিলাম তার ব্যাপারে আপনাদের এখন কি অভিমত, সেগুলো একটু আমাকে ক্লিয়ার করেন। আবার আরেকটি তথ্য এসছে, এই যে একজন লিখছে, গুজব ভাই কেমন আছেন? ওই গেল, গুজব ভাই কেমন আছেন, গাঁজা কয় প্যাকেট মারছেন? দারুন ভাই, আমার দাদাও কখনো গাঁজা খাই নাই, তবে তুমি যদি আসো বাংলাদেশে বেড়াতে, তোমাকে খাওয়াতে পারি। গাঁজার ভেতরে গরুর মূত্র মিশিয়ে তোমাকে দিতে পারি, তোমরা তো 12 মাস এগুলো খাও। তারপরে আর কি বলবো, রুচিতে বাঁধে আর কি তোমাদের মতো গোয়েবলসদের সাথে কথা বলতে। দর্শক, তো বিষয়টি দাঁড়ালো যে ভারতের এই পরাজয়টি নরেন্দ্র মোদীর জন্য অনেক বড় মেসেজ। তিনি যে ভারতের মুসলমানদের কোণঠাসা করতে চাইছেন, নিধন করতে চাইছেন, আমি মনে করি নরেন্দ্র মোদী এবার নিজের দেশে যে চাপে পড়ে গেছেন, এখান থেকে উত্তরণ করা খুব সহজ হবে না। ভারতের সেনাবাহিনীর যে মনোবল, বিমান বাহিনী বা যেটাই বলি আমরা, নৌবাহিনী বলি, তাদের যে মনোবল পুরোপুরি ভেঙে গেছে। তারা আগামীতে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে গেলে 1000বার চিন্তা করবে। অ্যাটলিস্ট তাদের ছবিগুলো, মুভিগুলো, সেটা হোক তামিল, হোক সেটা মুম্বাইয়ের, কিছুটা হলে এবার পরিবর্তন হতে হবে। কারণ এই ছবিগুলোতে বা গণমাধ্যম দিয়েই তারা বিজয় লাভ করে ফেলেন, কিন্তু সমরে মাঠে তারা 47 থেকে মার খেয়ে যাচ্ছেন। কার্গিলেও তারা মার খেয়েছেন। কার্গিলের একটা হিস্টোরি আপনারা তো জানেন না, আজকে একটু নতুন করে বলি। কার্গিলে ভারত পাকিস্তান যখন লড়াই করছিল, তখন পারভেজ মোশাররফ ছিলেন সেনাপ্রধান, নওয়াজ শরীফ ছিলেন প্রধানমন্ত্রী। একদম বিজয়ের দ্বার প্রান্তে যখন পাকিস্তান, ভারত চারদিক থেকে আটকে গেছে, চারদিক থেকে ভারতকে আটকে ফেলছে, প্রচুর সংখ্যক সেনা নামালেও তাদের অর্ধেক সেনাকে দিয়ে, কৌশল দিয়ে, পাকিস্তান কিন্তু কৌশলে যেতে, এবারও কৌশলে খেলছে, কৌশলে কার্গিলে চারদিক থেকে ঘিরে ফেলে ভারতকে পাকিস্তান। এরপর আপনার মনে আছে কিনা, সালমান খান, শাহরুখ খান, সচিন টেন্ডুলকাররা মাঠে নেমে যান, চ্যারিটি করেন, টাকার জন্য অর্থনৈতিক সংকটে পড়ে যায়। কার্গিলে খাদ্য পাঠাতে পারছিল না ভারত, ভয়াবহ সংকটে পড়ে যায়। ইভেন সেই সময়টা আমার মনে আছে, বাংলাদেশেও এসেছিলেন সালমান খান, বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কি বলে বঙ্গবন্ধু নাকি ফুটবল মাঠ যেটাকে বলি আমরা, আমি সেই মাঠে আমি নিজেও ছিলাম, অনেক তখন তো বড় ছিলাম না, অনেক ছোট ছিলাম, স্টুডেন্ট ছিলাম। সালমান খান এসেছিলেন চ্যারিটি করতে, টাকাগুলো নিয়ে পাকিস্তানের, মানে ভারত যুদ্ধ চালাবে এতটা, মানে কি বলবো, তারা তাদের দেশের অবস্থা এত করুণ হয়ে যায় যে তারা চ্যারিটি করে টাকা উঠিয়েছিল বন্দে মাতরম শিরোনামে।
তো পরবর্তী মার্কিন যুক্তরাষ্ট্র নওয়াজ শরীফ চাপ দেয় যে তোমরা চলে যাও, মানে যুদ্ধ বন্ধ করো, সিজফায়ার করে চলে যাও। নওয়াজ শরীফ এই প্রস্তাবটি গ্রহণ করেননি। পরবর্তী পারভেজ মোশাররফ যখন সেনাপ্রধান, তাকে বলা হয় যে কার্গিল থেকে সরে আসে। এটা কিন্তু আমাকে পাকিস্তানের একজন খুব বড় মাপের সাংবাদিক বলছেন, এবং বাংলাদেশের খুব সিনিয়র একজন সাংবাদিক বলেছেন, তিনি মারা গেছেন। তো পারভেজ মোশাররফ বলে যে না, আমরা 47 থেকে ওদের সাথে লড়াই করছি, এই জঞ্জাল মুক্ত করতে গেলে কার্গিলের এই বিজয় আমাদের দরকার, আমরা জয়ের দ্বার প্রান্তে। এখন কোনোভাবে যদি আমরা এই মাঠ ছেড়ে দেই, তাহলে আবারও আমাদের অনেক রক্তারক্তির পরে এইটাকে আবার আমাদের বিজয় আনতে হবে। অর্থাৎ ইতিহাস এখন নতুন করে লেখা হচ্ছে, সেই ইতিহাসটা পাল্টে যাবে। কারণ কার্গিলে ভারতের যত সেনা মারা গেছে তার চেয়ে কম হলেও পাকিস্তানের তো মারা গেছে। তো নওয়াজ শরীফ যেহেতু রাজনীতি করেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে, মেবি বিল ক্লিন্টন বা তার আগের কেউ বা বুশ কেউ, আমার পুরো খেয়াল নেই, তখন চাপ দেয়। পরে নওয়াজ শরীফ পারভেজ মোশাররফকে চাপ দেয়, তখন আর কিছুই করার থাকে না, কার্গিল থেকে পাকিস্তান ফিরে আসে, ভারতকে পুরোপুরি কোণঠাসা করেও। ঠিক এবারের মতো এই যে 25-এর অপারেশন সিঁদুর যেটা ঘটলো, একইভাবে একদম বিজয়ের দ্বার প্রান্তে, দেখেন আপনারাই সাক্ষী যে পাকিস্তান বিজয়ের দ্বার প্রান্তে ঢুকে গেছে কাশ্মীরের ভেতরে। পাকিস্তানের ফোর্স, ওদের এয়ারবেস গুলো ফাঁকা করে ওরা পালিয়ে গেছে, কিন্তু সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সিজফায়ারের ঘোষণা করলেন। তো এই বৃহৎ রাষ্ট্রগুলো এইভাবেই ভারতকে বাঁচায়। এর আগেও দেখেছেন, যেটা বললাম কার্গিলে, এবার এরপরে পারভেজ মোশাররফ সেই ক্ষোভ থেকে সামরিক কূ করে নওয়াজকে পতন ঘটিয়ে ক্ষমতা দখল করে। পারভেজ মোশাররফ নওয়াজের এই বিশ্বাসঘাতকতার জন্য, যে আমরা জিতে গেলাম, সেই ম্যাচ আমরা কেন মানে ড্র করে আসতে হবে আমাদের। এবারও সেই ঘটনাটি ঘটলো। পাকিস্তান যখন বিজয়ের দ্বার প্রান্তে, তখন ডোনাল্ড ট্রাম্প তাড়াতাড়ি সিজফায়ার করালেন। কারণ ভারত ডোনাল্ড ট্রাম্পের কাছে হাত জোর করে বলছে যে আমাদেরকে বাঁচান। ওরা জম্মু, শ্রীনগর, পাঠানকোট, গুজরাট পর্যন্ত ঢুকে গেছে, রাজস্থান ঢুকে গেছে, পাঞ্জাবে ঢুকে গেছে, ওরা আমাদের কিচ্ছু রাখে না, তছনছ করে ফেলছে, প্লিজ বাঁচান। তখন ডোনাল্ড ট্রাম্প সঙ্গে সঙ্গে সৌদি আরব এবং তুরস্কের সাথে যোগাযোগ করে পাকিস্তানকে বুঝিয়ে এই লাইনে আনে। কিন্তু এটা আসলে কিছু করার নেই, আন্তর্জাতিক ফোরামগুলো এরকমই, অনেক বিষয় আছে, চাইলেও না চাইলেও করতে হয়, সেটাই হয়েছে। তো এখন যে বিষয়টি দাঁড়ালো, এক বাক্যে আমরা যে কথাটি দিয়ে শেষ করতে চাই, সেটি হলো ভারতের প্রেস কনফারেন্সে ভারত এই পরাজয়টাকে মেনে নিয়েছে, আর পাকিস্তান তাদের বিজয় গাথা প্রকাশ করেছে ডকুমেন্ট প্রদর্শনের মাধ্যমে। এবং এই বিষয়টি পাকিস্তান বলে দিয়েছে, এবং অনেক জায়গায় ইতিমধ্যে পাকিস্তানের বিমান বাহিনীকে ট্রেনিং এর জন্য আবেদন করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে যে পাকিস্তানের বিমান বাহিনীকে তারা চাচ্ছে ট্রেনিং দেওয়ার জন্য। আমি মনে করি আমাদের প্রফেসর ইউনূস এই বিষয়টিকে খুব গুরুত্বের সাথে নেবেন। বাংলাদেশের এয়ারফোর্সকে, আমাদের পাইলটদেরকে, আমাদের যুদ্ধ বিমান যারা পরিচালনা করছেন, তাদেরকে আরো ভালো প্রশিক্ষণের জন্য দ্রুত পাকিস্তানের এই পাইলটদের দিয়ে আমাদের দেশের পাইলটদের প্রশিক্ষণের ব্যবস্থা করে, দ্রুত J-10 যুদ্ধ বিমান, দ্রুত J-7 থান্ডার এই যুদ্ধ বিমানগুলো কেনার ব্যবস্থা করে, দ্রুত PL-15 মিসাইল আমাদের দরকার। এবং পাকিস্তানের হাতে যে 41, 42 মিসাইল গুলো রয়েছে, এগুলো আমাদের দেশের নিরাপত্তার জন্য খুবই জরুরি বিষয়। এবং তুরস্কের থেকে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার, কোরালগুলি, ড্রোন বলি আমাদের বেশি বেশি আনতে হবে। এই যুদ্ধটা পুরোপুরি, যদি আমি একটা দৃশ্য আপনাদের বলি তাহলে বুঝতে পারবেন, এই যুদ্ধটা হচ্ছে পুরা, কি বলবো, এটাকে বলে আমরা সাইবার যুদ্ধের মতোই আর কি। এটা বলতে পারি টেকনোলজির যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ। ভারত যখন আকাশে উঠে তাদের মিসাইল গুলো, ব্রাহ্মস মিসাইল গুলো যখন মারে, কালকে ISPR যে কথাটা বললাম সেটা আপনাদেরকে বলছি, ভারত যখন শত শত মিসাইল ছোড়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে, তখন এই মিসাইলগুলোর কিন্তু টার্গেট সিলেক্ট করে দেওয়া হয়। খেয়াল করবেন খুব মন দিয়ে, এটা কিন্তু কালকে ISPR বলেছে পাকিস্তানের, সেটাই বলছি, এটা আমার মন করা কথা না। ভারত শত শত ব্রাহ্মস মিসাইল টার্গেট সিলেক্ট করে ছেড়ে দেয়, কোনটা রাওয়ালপিন্ডি, কোনটা ইসলামাবাদ, কোনটা করাচি, হ্যাঁ, কোনটা লাহোরে, মানে কোথায় শিয়ালকোট, কোথায় সেনা ক্যাম্প, কোথায় 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 পড়বে সিলেক্ট করে ছেড়ে দেয়। এবং সেগুলো যখন উড়ে উড়ে আসছে একটা একটা করে, তখন করে কি পাকিস্তান তুর্কি এবং চীনের প্রযুক্তি দিয়ে তাদের সেই মিসাইল গুলোকে হ্যাক করে, মিসাইল সিস্টেমকে হ্যাক করে। কেউ বলবেন এটা কি বলছেন, একটু কষ্ট করে পাকিস্তানের ISPR এর বক্তব্যটা শুনলে দেখবেন তারা একদম ম্যাপ করে দেখিয়ে দিয়েছে কিভাবে।
তো ভারতের এই মিসাইলগুলোকে তারা কি করে, তাদের লক্ষ্য যে সিলেক্ট করা, লক করা যে এটা পড়বে ঠিক মাসুম ভাইয়ের মাথায় এসে, এইটাকে তারা সিস্টেমে প্রযুক্তি দিয়ে স্যাটেলাইটের মাধ্যমে এটাকে হ্যাক করে পাকিস্তানিরা, করে এটার পথকে বিপরীত দিকে নেয়, নিয়ে এটা পুকুরের মধ্যে, নদীর মধ্যে, খালের মধ্যে, খোলা জায়গায় গিয়ে ঝাপঝাপ করে পড়ে, অথবা কোনোটা ভারত পার হওয়ার আগে ভারতের মধ্যে গিয়ে পড়ছে। মানে ভারত থেকে পাকিস্তানে আসার আগেই এটার লক্ষ্যকে পরিবর্তন করে দেয় মিসাইলের। তো ভারত যতগুলো মিসাইল মেরেছে তার অধিকাংশ পাকিস্তান তার প্রযুক্তির মাধ্যমে এগুলোকে প্রতারিত করে, এদেরকে ভুল পথে নেয়, এদের ডেস্টিনেশনকে পরিবর্তন করে দেয়। এই যে প্রযুক্তির লড়াই, ভারতের এত কিছু থাকার পরও কিন্তু পাকিস্তানের কাছে প্রযুক্তির লড়াইতে হেরে গেছে। তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম S-400K পর্যন্ত উড়িয়ে দিয়েছে। বুঝতে পারছেন এটাকে তারা কিভাবে ইয়ে করে, মানে ধ্বংস করেছে? এটা করেছে তারা J-70 থান্ডার দিয়ে, এবং এটি যখন টার্গেট লক করে এবং হাইপারসোনিক, ফাতি হাইপারসোনিক সেই যুদ্ধ বিমান 17 থান্ডারে অ্যাড করেছে, আপলোড করেছে, এবং কিছু ড্রোন গিয়ে S-400 কে একটু বিজি রাখছে। এই সময় গিয়ে সেটা হাইপারসোনিক, মানে শব্দের চেয়ে স্পিডের যে মিসাইল, এটা দিয়ে S-400 কে ধ্বংস করে দিয়ে এসছে। তো পুরো পৃথিবীতে পাকিস্তানের এই যুদ্ধ নিয়ে এখন আলোচনা হচ্ছে, বহু জায়গায় তাদের মানে সামরিক বাহিনীতে ক্লাস নেওয়া হচ্ছে রীতিমতো। ফ্রান্স বলছে রাফায়েল ধ্বংসের ইতিহাস নতুন, তারা পাকিস্তানকে আমন্ত্রণ দিতে পারে, জানাতে পারে। তারা চীনের এই অস্ত্র, তুর্কি এই অস্ত্র প্রযুক্তিকে নিয়ে এখন রীতিমতো গবেষণা করছে। আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেছে, কারণ তারা তাইওয়ান ইস্যুতে বা আগামীতে তারা চীনের সাথে একটা বড় লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীন চলে গেছে আফ্রিকাতে, চীন চলে গেছে মধ্যপ্রাচ্যে, চীন চলে গেছে সেই সুয়েজ খালের কাছে। মিশরের সাথে তারা সামরিক প্রশিক্ষণ নিয়েছে, একদম মিশরের কোলের মধ্যে চীন ঢুকে গেছে। তো আমেরিকা তো একটা বড় রকম ধাক্কা দিবে চীনকে। তো চীন এবং তুরস্কের এই প্রযুক্তি নিয়ে তারা রীতিমতো এখন ভাবতে শুরু করেছে, কারণ পশ্চিমা দুনিয়ার প্রযুক্তিকে চীন তুরস্ক সম্মিলিত হারিয়েছে। এখানে সবচেয়ে বড় ক্রেডিট দিতে হবে পাকিস্তানকে, কারণ ভারতের কাছে রাফায়েল ছিল, ভারতের পাইলটরা সেই রাফায়েল পরিচালনা করেছে। তাদেরকে রাফায়েল কিন্তু অনেক উন্নত মানের এবং খুব আধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান, সেটাকে হারিয়েছে পাকিস্তান। এখানে পাইলটদেরও বিশাল ক্রেডিটের ব্যাপার আছে। আপনারা দেখেছেন দুই দেশই যখন বিমানকে নিয়ে এক দেশ আরেক দেশে ঢুকে পড়ছিল, ভারতে ঢোকার আগে প্রযুক্তি দিয়ে তাদেরকে বিপদগামী করেছে পাকিস্তান। আর পাকিস্তানের পাইলটরা ওদের দেশে ঢুকেছে হাজার হাজার, মানে বৃষ্টির মতো মিসাইল বর্ষণের মধ্য দিয়ে তারা যুদ্ধ বিমান নিয়ে ঢুকে নিরাপদে অ্যাটাক করে আবার নিরাপদে ফিরে এসে। এটা বিশাল ব্যাপার, এটা আল্লাহর ইচ্ছার ব্যাপার আছে, সাহসিকতার ব্যাপার আছে। এবং পাকিস্তানিরাদের আসলেই কি দেখো না, ভীমরুলের জাতি, সাহসী জাতি, এটা প্রমাণ হয়েছে। অবশ্যই পাকিস্তানের এই বিজয় বাংলাদেশের জন্য অনেক বড় আনন্দের, কারণ আগামীতে আমাদের দেশে যদি শত্রু হানা দেয়, পাকিস্তানি আমাদের পাশে দাঁড়াবে। এটা হয়তো আওয়ামী লীগ বা আমাদের দেশের আকাটা ভাইরা বিশ্বাস করেন না। পাকিস্তান আমাদের শত্রু নয়। 71-এর ইতিহাস ভুলে যায় না। 71 এটা আমাদের একটা মীমাংসিত ইস্যু। আমরা স্বাধীনতা পেয়েছি। জাপানে হিরোশিমাতে, নাগাসাকিতে পারমাণবিক মেরে লক্ষ লক্ষ মানুষ মেরেছিল আমেরিকা। আজ জাপানের সবচেয়ে বড় মিত্র হলো আমেরিকা, সবচেয়ে বড় মিত্র। অর্থাৎ শত্রু যে বন্ধু হবে না, এই বিষয়টি আমাদের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। আমাদের শত্রু কে আপনারা জানেন? আমাদের প্রতিবেশী। তারা সুযোগ পেলেই ঢুকে পড়বে, তারা সুযোগ পেলেই আমাদের কামড়ে দেবে। কিন্তু পাকিস্তান আমাদের শত্রু নয়, আমাদের ভাই। এবং এটা বাংলাদেশিরা ভালো করে জানে, এটা পাকিস্তানিরা ভালো করে জানে। আমরা বিশেষ করি পাকিস্তানের এই সামরিক উত্থান আমাদের জন্য আনন্দের, কারণ আগামীকালকে পাকিস্তানিরা আমাদের ট্রেনিং দেবে। আগামীকাল আমাদেরকে কোনো বড় বিপদে পড়লে এই পাকিস্তানিরা আমাদের পাশে দাঁড়াবে। ইনশাআল্লাহ এটাই হবে এবং এটাই সত্য। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চলছে পাক ভারত সেনা পর্যায়ে বৈঠক। এই বৈঠকে ভারত কি পিছু হটে গেল? এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জেনেছেন। মাসুম মাহবুব ভাই গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মন্তব্য। পাকিস্তান ভারত যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল সেটির অবসান হোক, ডোনাল্ড ট্রাম্পও এটি চান। কারণ আমেরিকার কাছে পাকিস্তান এবং ভারত উভয়ই সমান। যেভাবে দাবি করেছিল ভারত এবং ভারতের গণমাধ্যমগুলো যে পাকিস্তানের বিপক্ষে গিয়ে ভারতের পক্ষ নেবে ডোনাল্ড ট্রাম্প,
সেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু সেটি করেননি। তিনি পাকিস্তান এবং ভারতকে সমান অধিকার দিয়ে পাকিস্তান এবং ভারতকে এই যুদ্ধ থেকে পিছু হটতে বলেছেন। এটি কিন্তু একটি ভালো লক্ষণ, কারণ এই যুদ্ধ যদি কেউ থামানোর চেষ্টা না করত, এক পর্যায়ে হয়তোবা এটি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।